ভাগ্যের পরিহাসে ৩ মাসের অন্তঃসত্ত্বা ভাবিকেই যে বিয়ে করতে হবে এমনটা কখনো ভাবিনি। ভালোবাসার মানুষকে পেতে যাচ্ছি অযাচিতভাবেই। কিন্তু ভাইয়া অগত্যা খুন হওয়ার পরই বাবা মা মিলে কথাকে এ বাড়ির বউ করে রেখে দেয়। বাসর ঘরে সুন্দর করে বউ সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে কথাকে। কথাকে দেখে মনে হচ্ছে ফুলদানিতে রাখা বাসি কোনো ফুল, যা একটু হাতের স্পর্শ পেলেই ঝরে পড়বে। তারপর আমি কথার কাছে বসে যখনই তার মাথার ঘোমটা সরাতে যাব, তখনই কথা আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল, খবরদার, আমার স্বামীর খুনি যেন আমাকে কখনো স্পর্শ না করে। হঠাৎ কথার মুখে এমন কথা শুনে নিজের অজান্তেই চোখের কোণে জল এসে গেল। যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, সে মানুষটাই এমন কথা বলতে পারলো। কথা যখন খাট থেকে একটা চাদর আর বালিশ ছুঁড়ে দিল আর বলল, আমি কোনো খুনির সাথে থাকতে চাই না, তখন আমি আর কিছু না বলে বালিশ আর চাদরটা নিয়ে ফ্লোরে শুয়ে শুয়ে হারিয়ে গেলাম ১ বছর আগে সেই সোনালি দিনে। কথা আর আমি দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতাম শিশুকাল থেকেই। কত হাজারো স্বপ্ন দেখেছিলাম দুজন দুজনকে নিয়ে। কিন্তু যখন জানতে পারি বাবা মা ছোট থেকেই কথাকে সজীব ভাইয়ার বউ বানাবে বলে ঠিক করে রেখেছিল, তখন নিজের ভালোবাসাকে নিজের বুকেই দাফন করে দিলাম। কথা সেদিন অনেক কান্না করেছিল, কিন্তু পারিনি মা বাবার সাথে বেইমানি করতে। অবশ্য না পারার পিছনেও একটা কারণ আছে। কারণ আমাকে নাকি তারা কুড়িয়ে পেয়ে ছেলের আদর দিয়ে এত বড় করেছে। কথা আর ভাইয়ার বিয়ের আগের দিন খুব কেঁদেছিলাম কথা আর আমি। বাঁশবাগানে বসে শেষবার দুজন দুজনের হাতে হাত রেখে স্বপ্নগুলো দু চোখের জলে ভাসিয়ে দিয়েছিলাম। তখন সে বলেছিল, আচ্ছা কাব্য, চলো না আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব। পালিয়ে গিয়ে হয়তো আমাদের দুজনের ভালোবাসাটা পূর্ণতা পাবে। কিন্তু ভেবে দেখছো একবার, আমাদের দু পরিবারের কত মানুষের ভালোবাসায় ছেদ পড়বে। বাবা মা কত মানুষকে দাওয়াত দিয়েছে, তাদের সম্মানটা ধুলোয় মিশে যাবে। জানো, আমরা হাঁটতে শিখি হয়তো নিজেদের পায়ে, কিন্তু আমাদের হাতটা সবসময় দৃঢ় একজোড়া হাত ধরে রাখে। তারা হচ্ছে বাবা মা। তাই তাদের মুখের হাসির কাছে আমাদের ভালোবাসা হাজারবার কুরবানি করতে পারি। কাব্য, আমায় একটু বুকে নেবে? কাল তো অন্য কারো হয়ে যাব। নাও না একটু বুকে। সেদিন রাতে আমি কথাকে একাই ফেলে এসেছি। খুব করে ইচ্ছে করছিল কথাকে জড়িয়ে ধরে বলতে, তোমাকে যে বুকেই রাখতে চাই, কিন্তু পারিনি। জানি কথাকে একবার বুকে নিলে আর বুক থেকে সরাতে পারবো না। কারণ কথা তো আমার নামাজের মোনাজাতেও ছিল। পরের দিন কথার বিয়ে। কথা আর আমাদের বাড়ি ছিল পাশাপাশি। কথাকে বউ সাজে দেখে কলিজাটা ফেটে যাচ্ছিল। আর কথার সে বউ সাজার স্মৃতিগুলো আমাকেই ক্যামেরাবন্দি করতে হয়েছে। এমনকি বাসরঘর সাজানোর দায়িত্বটাও বাবা আমার কাঁধেই দিয়েছিল। চোখের পানি আর গাঁথা গোলাপ ফুলের সংমিশ্রণে বাসর ঘরটা সেদিন সাজিয়েছিলাম আমি। আমার আর ভাইয়ার পাশাপাশি রুম ছিল। ভাইয়ার বাসরটা হয় আমার পাশের রুমেই। যাকে ছোটবেলা থেকে ভালোবাসলাম, সে যখন বাসর ঘরে নিজেকে বিলিয়ে দিতে ব্যস্ত, তখন আমি বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে ব্যস্ত ছিলাম। মাঝরাতে বুক চাপড়ে চাপড়ে বলেছিলাম, হে আল্লাহ, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য এমন একটা দিন আমার জন্য রেখেছিলে। নিজের ভালোবাসার মানুষকে ভাবি ডাকা কতটা কষ্টকর, সে কষ্টের সম্মুখীন যেন কেউ না হয়। বিয়ের ৩ দিন পর মা বাবা নানু বাড়িতে গেলে কথা তার রুমে আমাকে ডেকে নেয়। সজীব ভাইয়া ছিল অফিসে। তারপর আমি ভাইয়া রুমে গেলাম। কেমন আছো কাব্য? হুম ভাবি, অনেক ভালো আছি। আমার মুখে ভাবি ডাক শুনে চমকে যায় কথা। কারণ যে মুখে সবসময় কলিজার টুকরা লীলাবতী, মায়াবতী বলে ডাকতাম, আজ সেই মুখেই ভাবি বলে ডাকলাম। কাব্য, প্লিজ ভাবি ডেকো না আমায়। তোমার মুখের ভাবি ডাকটা ঠিক আমার কলিজার ভিতর লেগেছে। প্লিজ ভাবি, এসব বলবেন না। আচ্ছা, এসব বাদ দাও। সত্যিই কি ভালো আছো তুমি? আমার জন্য কি তোমার মন একটুও কাঁদে না কাব্য? কত স্বপ্ন দেখেছিলাম দুজন দুজনকে নিয়ে। ভাবি, প্লিজ থামবে? কিছু বলার থাকলে বলো। আমি বাসর রাতে সজীবকে স্বামীর অধিকার দেইনি কাব্য। মানে, কি বলছো এসব? হুম, সত্যি বলছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পথের কাঁটা সজীবকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাই। তাহলে তোমার আর আমার মাঝে কোনো বাধা থাকবে না। সিহ ভাবি, তুমি সত্যিই কি আমায় ভালোবাসতে? আমাকে ভালোবাসলে তুমি এমন কথা কখনো বলতে পারতে না। কি করব, আমি যে আর পারছি না। তোমাকে ছাড়া বাঁচবো না। সত্যি, আমাকে তুমি তোমার বুকে টেনে নাও। ভাবি, প্লিজ এসব কিছু বলো না। আচ্ছা, আমি যে তোমার ভাইয়ার বউ, তোমার কষ্ট হয় না?
তোমার কি আমাকে পেতে মন চায় না? আমার মন প্রাণ সব যে তোমায় দিয়ে দিয়েছি। কি বলছো এসব? থামবে ভাবি তুমি? আমাদের কথোপকথনের মাঝে হঠাৎ ভাইয়া রুমে এসে বলতে লাগলো, কি রে, আমার অবর্তমানে তোরা দেবর ভাবি কি শলা পরামর্শ করিস? ভাবি তখন অকপটে চোখের পানি মুছে নিল। ভাইয়া রুমে এসেই ভাবির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি তখন উঠে চলে যাচ্ছিলাম। ভাইয়া ডেকে আমার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বলল, বাহিরে দাঁড় করানো আছে, তোর পছন্দ না হলে বলিস। আমি তখন বাহিরে তাকিয়ে দেখি বাহিরে একটা বাইক দাঁড় করানো। জানালার পাশ দিয়ে যেতেই দেখলাম কথা আমার দিকে চেয়েই ভাইয়াকে জড়িয়ে ধরলো। তোমার হঠাৎ কি হলো? যে মেয়েটা বাসর রাতে আমাকে স্পর্শ করতে দিল না, সেই মানুষটা আজ আমায় জড়িয়ে ধরলো? নাকি শাড়িটা পছন্দ হয়েছে? নীল পাড়ের তাঁতের শাড়ি। বেশ পছন্দ হয়েছে। কথার এ বেশ শব্দটা একদম হৃদয়ে এসে নাড়া দিল। বুঝতেই পারলাম কথা আমাকে দেখানোর জন্যই ভাইয়াকে জড়িয়ে ধরেছে। এরপর এভাবে দিনগুলো ভালোই কাটতেছিল। হঠাৎ একদিন দুপুরবেলায় ঝুম করে বৃষ্টি নামলো। কথা তখন আমার রুমে এসেই দরজা লাগিয়ে দিল। কি ব্যাপার ভাবি, দরজা লাগিয়ে দিলেন কেন? জানো না কি জন্য লাগিয়ে দিয়েছি? ভাবি, আমাদের এভাবে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আমার ভাইকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ভাবি, প্লিজ পাগলামি করো না। সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি যদি আর একটা বার কথা বলো, তাহলে আমি সবাইকে বলবো তুমি জোর করে রুমের দরজা লাগিয়ে দিয়ে আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছো। ভাবির এ কথা শুনে আমার হাত পা ভয়ে জড়সড় হয়ে আসছে। তখন আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাবি প্লিজ এমন কিছু করো না। হুম, কেউ কিছু জানবে না। তবে আজ আমি যা চাইবো তা দিতে হবে। এ কথা বলেই কথা আমার হাত চেপে ধরলো। ঠিক তখন হঠাৎ দরজার ওপাশ থেকে ভাইয়া দরজা নক করছে। কিন্তু এখন কি হবে? ভাইয়া আমাদের এভাবে দেখলে হয়তো মরেই যাবে। ভাইয়া দরজা নক করতেই ভাবি আমাকে ধাক্কা দিয়ে খাটের নিচে ঢুকিয়ে দিল। তারপর স্বাভাবিক হয়ে দরজা খুলি ভাইয়াকে জড়িয়ে ধরলো। তখন ভাইয়া বলল, কি করছিলে এতক্ষণ দরজা বন্ধ করে? সারপ্রাইজ দিলাম। আচ্ছা, তাই বুঝি? কিন্তু সারপ্রাইজ দিলে যে দুষ্টুমি করতে হয়। এই না, কাছে আসবে না কিন্তু। এই বলে ভাইয়াকে নিয়ে খাটের উপর পড়ে গেল ভাবি। কিন্তু আমি জানি না কেন এত কষ্ট হচ্ছে আমার। এই দুষ্ট, যাও ফ্রেশ হয়ে এসো। আচ্ছা যাচ্ছি। তারপর ভাইয়া চলে গেলে আর ভাবি আমাকে খাটের নিচ থেকে বের করে বলে, কাব্য, তোমার হিংসা হয় না? তোমার সামনে তোমার ভালোবাসার মানুষকে অন্যজন আদর করছে। আপনি আমার ভালোবাসার মানুষ নন, আপনি এখন আমার ভাবি। কথাটা বলি রুম থেকে বেরিয়ে পড়লাম। এরপর থেকে আস্তে আস্তে ভাবি ভাইয়াকে মেনে নেয়। তারপর হঠাৎ একদিন জানতে পারলাম ভাবি প্রেগনেন্ট। সেদিন আমি ভাবিকে একটা নীল শাড়ি গিফট করেছিলাম। ভাবি তখন আমাকে আড়ালে ডেকে নিয়ে ক্ষমা চেয়েছে তার কৃতকর্মের জন্য। সাথে এটাও বলেছে, কাব্য, সবার ভালোবাসা পূর্ণতা পায় না, থাকুক না আমাদের ভালোবাসা কোনো এক ধুলো পড়া ডায়েরির পাতায়। আরও বলল, আচ্ছা কাব্য, তুমি আমার কাকাতো বোন নীলাকে বিয়ে করে নাও। মেয়েটা তোমাকে বড্ড বেশি ভালোবাসে। জি, আচ্ছা, তুমি যাও। আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। ইদানিং নীলা মেয়েটা আমার আশেপাশে ঘুরঘুর করছে। বাবাও আমাকে বিয়ে করতে বলছে। বাবার কথা আমি কখনো ফেলতে পারি না। তাই বাবাকে বলেছি, তোমরা যা ভালো মনে করো তাই করো। কিন্তু হঠাৎ একদিন আমার লেখা ডায়েরিটা আমি খুঁজে পাচ্ছিলাম না। ডায়েরিটা কে নিল তাহলে? ডায়েরিটা অন্য কারো হাতে পড়লে সর্বনাশ হয়ে যাবে। কারণ ডায়েরিটা যে কথাকে নিয়ে হাজারো স্মৃতিতে পরিপূর্ণ। ডায়েরিটা হারানোর দিন দশেক পরেই আমি একটু শহরে যাই। কিন্তু পরের দিন সকালে বাড়ি ফিরে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমি ফিরে দেখি ভাইয়াকে কে যেন গতরাতে মেরে নদীর ধারে ফেলে রেখেছিল। সকালে লাশ নিয়ে আসে এলাকার লোকজন। তারপর আমাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। এর মাসখানেক পরে হঠাৎ একদিন বাবির সাথে বাবা মা পরিবারের সবাই মিলে আমার বিয়ে পড়িয়ে দেয়। এরপর আর কি, যা হওয়ার তা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা কাঁথা আমার গায়ে জড়ানো। কথা সকাল সকাল উঠে পড়েছে। বাবাকেও কেমন জানি ইদানিং মন মরা লাগে। কথায় একদম আমাকে সহ্য করতে পারে না। যাকে এতটা ভালোবাসি সে মানুষটাই আমাকে বুঝলো না। পরের দিন রাতে কথা আমাকে বলল, কাব্য, আমি তোমার কাছে ডিভোর্স চাই। তুমি আমার স্বামীকে খুন করেছো। তোমার ডায়েরিটা যখন বিছানার নিচে পাই তখনই সব ক্লিয়ার হয়ে যায়। তুমি একটা খুনি।
কেন খুন করলে তোমার ভাইয়াকে? তোমাকে তো নিজের কলিজার টুকরা ভাবতো। তোমার কোনো চাওয়াই তো সে অপূর্ণ রাখেনি। কেন করলে এমন? আমাকে কেন বিধবা বানালে? আমি তোমাকে দেখতে চাই না। আমার মন চায় তোমাকে খুন করতে। এ মুহূর্তে আমি কি বলবো? কথার মুখে এমন কথা শুনে নিজেই স্তব্ধ হয়ে গেলাম। পারছি না আর সইতে। রাগ করে তখন বলেই দিলাম, হ্যাঁ, হ্যাঁ, আমিই খুন করেছি ভাইয়াকে। খুন করো আমায়, আমি খুনি। কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। পরের দিন সন্ধ্যাবেলা পুকুর পাড়ে বসে আছি আর কথার কথা ভাবছি। এমন সময় নীলা আসলো, এসে বলল, কাব্য ভাইয়া, মন মরা হয়ে বসে আছো কেন? না, এমনি। তুমি আমাকে আপন ভাবতে পারো না। তোমার কষ্টতে যে আমারও কষ্ট হয়। নীলা, যাবি তুই এখান থেকে? যাচ্ছে ভাইয়া। তুমি সন্ধ্যায় একটু বাসায় আসবে। আমাদের রুমের ফ্যানটা চলছে না। আম্মু তো নানু বাড়ি। তুমি যদি ঠিক করে দিয়ে যেতে। আচ্ছা, তুই যা, আমি যাবনি। আচ্ছা ভাইয়া। তারপর নীলা চলে গেলে তখন আমার বন্ধু হৃদয় আমাকে ফোন দেয় ওর বাসায় যাওয়ার জন্য। আমি বললাম, আসছি। এরপর হৃদয়দের বাসায় গেলাম। অবশ্য অনেকটা লেট হয়ে যায়। তখন হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোন ধরতেই ওপাশ থেকে নীলা বলল, ভাইয়া, তুমি আসলে না যে? গরমে ঘুম আসছে না আমার। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 10টা। তারপরেও আমি নীলাদের বাসায় গিয়ে ডাক দিতেই নীলা দরজা খুলে দিল। ভাইয়া, বসো, আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসছি। আমি রুমে বসে আছি। কিছুক্ষণ পর নীলা এক গ্লাস শরবত আমার হাতে দিয়ে বলল, খেয়ে নাও। যে গরম পড়েছে। ভাইয়া, তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে। এই, চুপ কর। শরবত দিলে দে। বলেই আমি শরবত খেলাম। কিন্তু শরবত খেয়েই আমার নিজেকে কেমন যেন মাতাল মাতাল অনুভব করলাম। নীলা তখন আমার কাছে আসতে লাগলো আর ও কি যেন ভেবে মুচকি মুচকি হাসছে। আমার চোখ দুটি কেমন যেন ঝাপসা হয়ে আসছে। তারপর নীলা তার বুক থেকে ওড়নাটা ফেলে দিয়ে আমাকে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে আমায় জড়িয়ে ধরে বলল, আজ আমি আমার ভালোবাসা আদায় করে নেব। তারপর আর কিছু মনে নেই। সকালবেলা কারো দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভাঙলো। ঘুমে চোখ খুলতে পারছি না আমি। এদিকে বুকে ভারী কিছু অনুভব করছি। চোখ মিলেই দেখি নীলা আমার বুকে নগ্ন অবস্থায় শুয়ে আছে। আমার কাছে সবকিছু দুঃস্বপ্নের মতো লাগছে। নীলাকে তখন আমি বুক থেকে সরাতে চেয়েও পারছি না। কারণ নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। এদিকে মনে হচ্ছে দরজাটা কেউ বাহির থেকে ভেঙে ফেলছে। আমার নিচের দিকে চেয়ে দেখি আমারও পরনে ঠিক মতো কাপড় নেই। কি হচ্ছে এসব? বুঝতে পারছি না। হঠাৎ কে যেন দরজাটা ভেঙেই ফেললো। তখন সামনে তাকিয়ে দেখলাম দরজাটা ভেঙে এলাকায় কয়েকজন লোক ঘরে প্রবেশ করলো। দরজা ভাঙার শব্দে নীলারও ঘুম ভেঙে যায়। ও তখন কাপড়টা কোনো মতে শরীরে জড়িয়ে কাঁদতে লাগলো। এদিকে আমি কিছুই বুঝতে পারছি না। সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছে। হঠাৎ তখন জমির সাহেব বলে উঠল, সিহ কাব্য, সিহ, তোমাকে না আমি খুব ভালো মনে করতাম। আর তুমি কিনা শেষ পর্যন্ত এ কাজ করলে। বিশ্বাস করেন, আমি এসব কিছুই জানি না। আমাকে নীলা এখানে নিয়ে এসেছিল। আমার কথা শুনে নীলাকে ডেকে বলল, নীলা, কাব্য যা বলেছে তা কি সত্যি বলেছে? কিন্তু এর উত্তরে নীলা যা বলল তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। কারণ নীলা সবার কথা শুনে মুখ ধরে কেঁদে দিয়ে বলল, কাব্য ভাইয়া আমাকে বিয়ে করার কথা বলে সারা রাত আমার সাথে। কথাটা বলেই আবারও কান্না করে দিল। এদিকে নীলার কথা শুনে সবাই তখন সি সি করছে। বাবাও এসে আমার গালে চড় মেরে বলল, সত্যি, পর কখনো আপন হয় না। জানি না কার পাপের ফসল ছিলি তুই। সেজন্য আজ এলাকায় আমার মান সম্মান ডুবালি। বাবার এ কথা শুনে মনে হলো আমার কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। মনে মনে ভেবেছিলাম কেউ আমার কথা বিশ্বাস না করলেও বাবা অন্তত বিশ্বাস করবে। কিন্তু সবার মতো বাবাও এমন করলো। আমি তখন নীলার মুখের দিকে তাকাতেই নীলা মাথাটা মাটির দিকে নামিয়ে ফেললো। জানি না নীলা কেন এমন করলো আমার সাথে। সত্যি যদি নীলা আমাকে ভালোবাসে তবে কেন এমন করলো? তারপর বিকেলবেলা নীলাদের বাড়ির সামনে সালিশ বসলো। সবাই বলল নীলাকে আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি তখন কিছু বললাম না। শুধু একবার নীলার দিকে তাকালাম। তখন স্পষ্ট দেখলাম নীলা মুচকি মুচকি হাসছে। তারপর সামনে শুক্রবারে নীলা আর আমার বিয়ে ঠিক করে দিল এলাকার লোকজন। এদিকে বাসায় আসতেই দেখি কথা অন্য মুখ করে বসে আছে। কথার দিকে তাকানোর সাহস আমি পাচ্ছি না। রাত প্রায় 9টা। একা একা জানালার ধারে বসে আছি। কথাকে দেখলাম
আজ খুব সুন্দর করে সেজেছে, চোখে কাজল দিয়েছে, হাতে সেই আমার দেওয়া কাচের চুড়ি, কপালে ছোট্ট করে টিপ দিয়েছে, সাথে কালো পাড়ের নীল শাড়ি। দেখে মনে হচ্ছে আকাশ থেকে একটা পরী নেমে এসেছে। আর দেখে মনে হচ্ছে কথার আজ বাসর রাত এমন। তখন আমি কথাকে বললাম, কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? আমাকে কি নীলার চেয়ে খারাপ লাগছে দেখতে? এ প্রশ্ন শুনে আমি কিছু না বলে মুখ ফিরিয়ে নিলাম। কথা তখন আবার বলল, কি হলো কাব্য, মুখ ফিরিয়ে নিলে কেন? আমাকে কি দেখতে খারাপ লাগছে? জানো কাব্য, তোমার ভাইয়া মরে যাওয়াতে আমি যতটা কষ্ট পাইনি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আজ তোমার নামে মিথ্যা অপবাদে। সত্যি আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমি জানি তুমি এমন কিছু করতে পারো না, কারণ বিয়ের পর আমি তোমাকে জোর করেছিলাম, তবুও তুমি আমায় স্পর্শ করনি। তোমাকে বিয়ের পর থেকে কত কষ্ট দিয়েছি, তোমার আপন ভাইয়ার খুনি দেখেছি, তোমাকে কত বকা দিয়েছি। বিয়ের পরেও এখনো তোমাকে দেইনি স্বামীর অধিকার। তুমি আমাকে ক্ষমা করে দিও কাব্য। জানো, তোমাকে বুকে নেওয়ার জন্য আজ মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। আমাকে বুকে নেবে? আমি যে পাপী, চরিত্রহীন। চুপ করো, তুমি সত্যিই ভালো। পৃথিবীর সবাই তোমাকে ভুল বুঝলেও আমি তোমাকে চিনি। এই কথা বলে কথা আমাকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে গেল। টান দিয়ে কথার বুক থেকে শাড়িটা খুলে ফেলতেই আমি অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম। তখন ও বলল, কাব্য, আমি না তোমার স্ত্রী, কাছে আসো। এ কথা বলে কথা আমাকে শক্ত করে জড়িয়ে নিল। কিছুক্ষণ এভাবে জড়িয়ে রাখার পর কথা টেবিল থেকে এক গ্লাস দুধ নিয়ে বলল, খাও, শক্তি আসবে শরীরে। আমি দুধটাই এক নিঃশ্বাসে খেয়ে কথাকে বললাম, কাল সকালে টেবিলের পর্দার নিচে একটা চিঠি আছে, পড়ে দেখো। ওহম, দেখতেই হবে। আমার কলিজার টুকরা যখন লিখেছে। কথাটা বলে কথা তার উষ্ণ ঠোঁটটা আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এদিকে আস্তে আস্তে আমার শরীর অবশ হতে লাগলো। চোখ মেলতে পারছি না, সব কিছু ঝাপসা লাগছে। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। তখন আমি বললাম, কথা, আমার না খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। কথা তখন হু হু করে হেসে দিল আর বলল, বাঁচাবো তোকে, যে আমার স্বামীর হত্যাকারী, চরিত্রহীন। এদিকে আমি শরীর নড়াতে পারছি না। শেষবারের মতো কথাকে এক নজর দেখে নিলাম আর মনে মনে বললাম, সুখে থেকো তুমি। এদিকে কথার আজ খুব আনন্দের দিন, কারণ তার স্বামী হত্যার প্রতিশোধ সে নিজের হাতে নিয়েছে। কারণ কাব্য যে দুধ খেয়েছে তার সাথে কথা বিষ মিশিয়েছে। সবাই ভাববে কাব্য লজ্জায় সুইসাইড করেছে। একেই বলে সুযোগের সদ্ব্যবহার। কাব্য মারা গেলে কাব্যর কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে কথা আবার কেঁদে দেয়। ঠিক তখন হঠাৎ কথার মনে হলো, কাব্য তো তাকে বলেছে টেবিলের পর্দার নিচে চিরকুটের কথা। কথা তখন পর্দা সরিয়ে একটা কাগজ দেখতে পায়। কাগজটা হাতে নিয়ে দেখতে পায়, এখানে লেখা, প্রিয় কলিজার টুকরা, তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে চলে গেছি, যেখান থেকে কেউ ফিরতে পারে না। কথা হঠাৎ এই লাইনটা পড়ে থমকে যায়, তারপর আবার পরের লাইন পড়তে শুরু করে। কি হলো, অবাক হলে? অবাক হওয়ার কিছু নেই। বেদনার রং নাকি নীল হয়, তাই নীল কালিতে লিখলাম। জানো, তুমি যখন বিষ এনে লুকিয়ে রাখো তখনই আমি বুঝতে পারি এটা তুমি আমার জন্য এনেছো। কারণ তোমাকে যে আমি ভালোবাসি, তাই আমি সব বুঝতে পারি। তবে আজকে যে আমাকে মেরে ফেলবা, এটা যে ডায়েরিতে লিখে রেখেছো, আর সেটা আমি আজ সকালেই পাই আমার ডায়েরি খুঁজতে গিয়ে। এই শোনো, কথা, তোমার ডায়েরিটা পুড়িয়ে ফেলে দিও। জানো, আজ আমি অনেক সুখী। পৃথিবীতে কয়জনের এমন ভাগ্য হয় নিজের প্রিয় মানুষটির হাতে মরার? শেষ একটা কথা বলছি, আমি ভাইয়াকে খুন করিনি। ভালো থেকো, ইতি কাব্য। কথা তখন চিঠিটা বুকে নিয়ে নীরবে অশ্রু ঝরায়। আর সকালবেলায় খবর হয়ে যায় এলাকায়, কাব্য গত রাতে সুইসাইড করেছে। নীলা এ কথা শুনে প্রায় এক প্রকার পাগল হয়ে যায়। নীলা তখন কাব্যর মুখটা দেখে কাব্য বলে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। বিকেলে কাব্যর দাফন কাফন শেষ হয়ে গেলে কথা বেলকনিতে দাঁড়িয়ে কাব্যর স্মৃতিগুলো মনে করে কাঁদতে থাকে। সে তো এমনটা চায়নি। পরের দিন কথা কাব্যর ছবিটার দিকে তাকিয়ে কাঁদছে। এমন সময় খবর এলো নীলা নাকি সুইসাইড করেছে। আর সুইসাইড করার সময় নীলার হাতে একটা সুইসাইড নোট ছিল। তারপর কথা তাদের কাকাদের বাড়িতে নীলাকে দেখতে গেল। তার কাকাতো ভাই কথার হাতে একটা কাগজ দিয়ে বলে, এটা নীলা আপার হাতে ছিল, এটা আপনাকে দিতে বলেছে। কথা তখন চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। প্রিয় কথা আপু, শুরুটা কিভাবে করব আমি জানি না।
প্রথমেই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমার জন্য কাব্য ভাইয়া সুসাইড করেছে। কাব্য ভাইয়া সত্যি পবিত্র ছিল। আমি ছোটবেলা থেকেই কাব্যকে ভালোবাসতাম। আর এজন্য কাব্যকে পাওয়ার জন্য এই জঘন্যতম কাজটা করি। আমি গতকাল কাব্য ভাইয়াকে ফ্যান ঠিক করার জন্য বাসায় ডেকে এনে ঘুমের ওষুধ খাইয়ে নোংরামি করি। তারপর এসব। আপু, প্লিজ ক্ষমা করে দিও আমায়। আমি আর এই পাপী জীবন নিয়ে বাঁচতে চাই না। ইতি, তোমার অপরাধী বোন। এদিকে কথা চিঠিটা পড়ে সবার সামনে চিৎকার করে বলতে লাগলো, কাব্য, কেন এমনটা করলে তুমি? আমাকে কেন বললে না? কেন সবটা জেনে মৃত্যুর পেয়ালা পান করলে? কথাটা বলে সাথে সাথেই কথা দৌড়ে কাব্যর কবরে গিয়ে লুটিয়ে পড়ে বলতে লাগলো, কাব্য, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই অপরাধী। তোমাকেও আমার কাছে নিয়ে যাও। এই বলে কবরে কাঁদতে লাগলো। এদিকে এলাকার লোকজন কথাকে বাসায় নিয়ে আসলে কথা সবাইকে বলে দিল কাব্যকে সে খুন করেছে, তাকে যেন ফাঁসি দেয়। তারপর পুলিশ এসে কথাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। কথায় এখন পাগল। আর অন্যদিকে কাব্যর পালিত বাবা আরাফ সাহেব মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বলল, এখন সব সম্পত্তির মালিক আমি। কারণ পৃথিবীর সবাই জানলেও কাব্য যে তার ভাইয়ের ছেলে সে ছাড়া আর কেউ জানতো না। লন্ডনের হাজার কোটি টাকার সম্পত্তি এখন তার নামে। হঠাৎ তখন আরাফ সাহেবের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে কে যেন বলল, আপনার একমাত্র ছেলে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবরটা শুনে আরাফ সাহেবের হাত থেকে ফোনটা পড়ে গেল। যে ছেলের জন্য এত কিছু করলো, নিজের ভাইয়ের ছেলেকে খুন করলো, আজ তার ছেলেই মারা গেল। এটাই কি প্রকৃতির বিচার? তখন সবকিছু কুয়াশার মতো হয়ে গেল আরাফ সাহেবের কাছে। সমাপ্ত।